সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা সমিশের আরো একটি ইতিহাসের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে বিগত ক্লাসে আমরা যে দিল্লি সুলতানের প্রতিষ্ঠা সেটা নিয়ে আলোচনা করেছি এবং কুতুবউদ্দিন আইবক নিয়েও কিন্তু আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা রেখেছিলাম। যদিও সেটা কিন্তু সিলেবাসে নেই। এই পর্বে আমরা যে মূল সিলেবাসের অন্তর্ভুক্ত ইলতুৎমিশের প্রসঙ্গ আছে সেটা নিয়ে কিন্তু একটা দীর্ঘ আলোচনা করব এবং ইন ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা কি দেখেছিলাম শেষ ক্লাসে যে ১২০৬ থেকে ১২১০ পর্যন্ত কিন্তু কুতুবউদ্দিন দিল্লি এবং তার সন্নিহিত অঞ্চলে শাসন করেছেন, যার থেকে কিন্তু দাস বংশ নামে একটা বংশের প্রতিষ্ঠা হয়েছে। ঠিক আছে? এবার যখন ১২১০ খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক চৌঘান বা পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন, তারপর দিল্লির সিংহাসনে কি হয়েছিল? কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর কিন্তু আমরা দেখতে পাই যে লাহোর যে শহরটা আছে, লাহোর শহরের যারা অভিজাতরা ছিল তারা কি করে? তারা তার এক পুত্র, বলা হয়েছে কুতুবউদ্দিন আইবকের এক পুত্র যার নাম আরাম শাহ, তাকে কিন্তু সিংহাসনে মনোনীত করে। কিন্তু কিছুকাল পরেই বা ক্ষণকাল পরেই যখন দেখা যায় যে সেই সিংহাসনের জন্য যোগ্য নয়, তখন কিন্তু আমরা দেখতে পাই যে দিল্লি যে ছিল সে সময় দিল্লির যারা আমির উমরাহ এবং অভিজাত ছিল তারা কিন্তু শামসুদ্দিন ইলতুৎমিশকে সিংহাসনে বসার জন্য নিমন্ত্রণ জানায় এবং সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে আরাম শাহকে সিংহাসনচ্যুত করে কিন্তু আহ ইলতুৎমিশ সিংহাসনে বসেন। এবার ইলতুৎমিশের সঙ্গে কুতুবউদ্দিন আইবকের সম্পর্ক কি ছিল? প্রথম জীবনে কিন্তু কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস। ঠিক আছে? মোহাম্মদ ঘুরির দাস। পরবর্তীকালে উনি স্বাধীন হয়েছিলেন বা স্বাধীনতা পেয়েছিলেন। কিন্তু কুতুবউদ্দিন আইবক যে ছিল মোহাম্মদ ঘুরির দাস, তার দাসেরও দাস ছিলেন কিন্তু শামসুদ্দিন ইলতুৎমিশ। অর্থাৎ কুতুবউদ্দিন আইবকের কৃতদাস বা কেনা গোলাম ছিলেন কিন্তু শামসুদ্দিন ইলতুৎমিশ। পরবর্তীকালে কিন্তু আমরা দেখতে পাইতে তাকে স্বাধীনতা দেওয়া হয় এবং কুতুবউদ্দিন আইবক নিজের কন্যার সঙ্গে কিন্তু শামসুদ্দিন ইলতুৎমিশের বিয়ে দিয়েছিলেন। অর্থাৎ শামসুদ্দিন ইলতুৎমিশ সম্পর্কে ছিলেন কুতুবউদ্দিন আইবকের জামাতা। অর্থাৎ কুতুবউদ্দিন আইবক এবং ইলতুৎমিশের মধ্যে শ্বশুর এবং জামাতার সম্পর্ক বিদ্যমান ছিল। ঠিক আছে? আসো এবার আমরা আমাদের প্রসঙ্গে ঢুকে যাই। দেখা যাক কি হয়। দেখো, ইলতুৎমিশ সময়কালটা ১২১১ থেকে ১২৩৬, একটা অনেকটা সময়, দীর্ঘ সময়। ঠিক আছে? এবার আসো প্রথম জীবন। শামসুদ্দিন ইলতুৎমিশের যে আর্লি স্টেজেস অফ লাইফ আছে সেখান থেকে আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে? শামসুদ্দিন ইলতুৎমিশ ছিলেন মধ্যযুগের ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সুলতান, নো ডাউট। কারণ কি, দিল্লি সুলতানের যদি প্রতিষ্ঠা করে থাকেন কুতুবউদ্দিন আইবক, তবে সেই সাম্রাজ্যকে কিন্তু সুদৃঢ় করেছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশই। সেই কারণেই কিন্তু শামসুদ্দিন ইলতুৎমিশকে দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, প্রকৃত প্রতিষ্ঠাতা। আর এমনিতে প্রতিষ্ঠাতা হলো কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে? নেক্সট, তিনি ছিলেন তুর্কিস্তানের ইলবারি গোষ্ঠীভুক্ত এক অভিজাত পরিবারের সন্তান। তাহলে ওনার যে গোষ্ঠী ছিল, তুর্কি ছিলেন উনি জাতিতে। কোন কি ধরনের তুর্কি? ইলবারি তুর্কি। ইলবারি তুর্কি। সে কারণে কিন্তু দাস বা মামলুক বংশের সঙ্গে অনেকে কিন্তু সেটাকে আবার ইলবারি তুর্কি বংশ বলে বলে থাকেন। ঠিক আছে? এবং প্রথম জীবনে উনি কিন্তু একজন অভিজাত, নোবেল। অভিজাত কারা? সুলতানের পরে বা সম্রাটের পরে যাদের পজিশন থাকে তাদেরকে বলা হয় অভিজাত। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। সেই অভিজাত পরিবারের সন্তান ছিলেন। তাহলে উনি দাস কিভাবে হয়ে গিয়েছিলেন? সিম্পল এক্সাম্পল, উনি যদি ধনী হন, ধন্যাঢ্য পরিবার, অভিজাত পরিবারের সন্তান হয়ে থাকেন, তাহলে উনি কুতুবউদ্দিন আইবকের দাস কিভাবে হয়েছিলেন? আসো সেটা আমরা দেখি। তিনি খুবই সুদর্শন ও মধুর ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ঠিক আছে? মানে দেখতে হ্যান্ডসাম ছিলেন এবং একটা চার্ম ছিল। ঠিক আছে?
এবং এই সৌন্দর্যই কিন্তু ওনার কাল হয়েছিল। এবং সেই কারণেই কিন্তু তার যারা ভাই ছিল, সেই ভাইয়েরা আউট অফ এনভি, আউট অফ জেলাসি বা ঈর্ষাবশত তাকে দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। একদম অল্প বয়সে কিন্তু তার ভাইরা ঈর্ষার বশবর্তী হয়ে তাকে কিন্তু দাস হিসাবে বিক্রি করে দিয়েছিলেন। এবং জালালউদ্দিন নামে এক দাস ব্যবসায়ী তাকে গজনিতে নিয়ে আসেন। জালালউদ্দিন নামে একজন দাস ব্যবসায়ী তাকে কিন্তু গজনিতে নিয়ে আসেন। ঠিক আছে? এবং পরবর্তীকালে কিন্তু আমরা দেখতে পাই যে কুতুবউদ্দিন আইবক দিল্লিতে তাকে ক্রয় করছেন। এরপর কুতুবউদ্দিন আইবক তাকে দিল্লিতে ক্রয় করেন। কোথায়? দিল্লিতে ক্রয় করেন। দিল্লিতে কুতুবউদ্দিন আইবক ইলতুৎমিশকে অ্যাজ এ স্লেভ, অ্যাজ এ দাস হিসাবে কিন্তু উনি ক্রয় করছেন দিল্লিতে। ঠিক আছে? ইলতুৎমিশ অতি অল্প বয়সেই সাহিত্য, ধনুর্বিদ্যা ও সামরিক শিক্ষা লাভ করেন। ওই সময় যে দাসরা ছিল তাদেরকে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হতো। যেরকম একটা ক্যাটাগরি ছিল যারা হাউস হোল্ডের যে সমস্ত ওয়ার্ক গুলি আছে, যেরকম পরিচালকের কাজ, গৃহ পরিচালকের কাজ সেটা করত। কেউ আছে যারা খুব ভালো ওয়াইন বানাতে পারতো। ওদেরকে বলা হতো সাকি। ওই একটা সং আছে না? ও সাকি, সাকি রে। ওই সাকিটা কিন্তু এখান থেকে এসেছে বলে আমার বিশ্বাস। সাকি। ঠিক আছে? সেই সঙ্গে আছে যারা অস্ত্র পরিচালনায় পারদর্শী হতো তাদেরকে মামলুক বলা হতো। বা যে গৃহভৃত্য বা যারা কোয়ার্টার্স ওয়ার্কার ছিল তাদের থেকে পৃথক করার জন্য মামলুক শব্দটা ব্যবহার করা হতো। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে ইলতুৎমিশ কিন্তু অতি অল্প বয়সী সাহিত্য অর্থাৎ উনি পড়াশোনা জানতেন, ধনুর্বিদ্যা, আর্চারি এবং সামরিক শিক্ষা লাভ করছেন। ঠিক আছে? অর্থাৎ উনার কিন্তু প্রপার ট্রেনিং হয়েছিল পড়াশোনার পাশাপাশি। তারপরে স্টোরি কি? নেক্সট এপিসোড। তার দৈহিক সৌন্দর্য ও বিভিন্ন গুণাবলীতে মুগ্ধ হয়ে কুতুবউদ্দিন নিজ কন্যার সাথে তার বিবাহ দেন এবং তাকে উচ্চ পদে নিয়োগ করেন। ঠিক আছে? তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং তার যে অন্যান্য কোয়ালিটি ছিল সেগুলিতে কিন্তু ইমপ্রেসড হয়ে কুতুবউদ্দিন আইবক কিন্তু নিজের মেয়ের সঙ্গে এই শামসুদ্দিন ইলতুৎমিশের বিয়ে দিয়েছিলেন এবং সেই সুবাদে কুতুবউদ্দিন হয়ে যান ইলতুৎমিশের শ্বশুর এবং ইলতুৎমিশ হয়ে যান কুতুবউদ্দিনের জামাতা। ঠিক আছে? ক্রমে তিনি আমিরি শিকার পদে উন্নীত হন। আমিরি শিকার বলতে আগের দিনে কি হতো? সুলতানরা শিকারে যেতেন। এক জায়গায় শিকারে গেলে ওইখানে বিশাল বড় তাঁবু লাগানো হতো। উনার সঙ্গে ১০০-১৫০ লোক যেত, হাতি যেত, ঘোড়া যেত, রসদ, খাদ্য, সৈন্য সবাই যেত। এই সময় যে মানুষ বা যে পদের অধিকারী ব্যক্তি অফিসার্সরা সবকিছু পরিচালনা করত তাদেরকে আমিরে শিকার বলা হতো। ঠিক আছে? অর্থাৎ শিকারের সময় যারা সম্পূর্ণ ব্যবস্থাপনার দায়িত্বে থাকতেন। তো ইলতুৎমিশকে কিন্তু উনি ১ম এ আমিরি শিকারের পদ দেন। তারপরে কি হয়? এরপর তিনি ধীরে, ধীরে গোয়ালিয়র, বরান যেটা বর্তমানে বুলন্দশহর এবং বদাউন যেটা একটা অঞ্চল, দিল্লি সুলতানের একটা অঞ্চল। বদাউনের শাসনকর্তা নিযুক্ত হন। কোথায় ছিলেন দাস, সেখান থেকে একটা প্রভিন্স, প্রভিন্স মানে একটা বড় সাম্রাজ্য, সাম্রাজ্যের একটা ভাগ, একটা প্রভিন্স, ওই প্রভিন্সের শাসনকর্তা নিযুক্ত হয়ে গেছেন এবং রাজকন্যার সঙ্গে বিয়ে হয়ে গেছে। একদম ছোটবেলায় যে আমরা রূপকথার গল্প পড়ি সেরকম। রাজকন্যার সঙ্গে বিয়ে এবং অর্ধেক রাজত্ব। ঠিক আছে? ক্লিয়ার এতটুকু? তারপর কি হয়? ১৯০৫ এবং ১৯০৬ খ্রিস্টাব্দে খোক্কর, খোক্কর হলো একটা উপজাতি গোষ্ঠী। ঠিক আছে? খোক্কর উপজাতির বিদ্রোহ দমনে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করেন। খোক্কর একটা উপজাতি গোষ্ঠী। তারা কিন্তু দিল্লি সুলতানের মধ্যে কিন্তু বিদ্রোহ করেছিল এবং সেই বিদ্রোহ দমনের সময় কিন্তু এই যে শামসুদ্দিন ইলতুৎমিশ আছেন উনি কিন্তু অসামান্য বীরত্ব প্রদর্শন করেছিলেন এবং এই অসামান্য বীরত্ব প্রদর্শনের পুরস্কার স্বরূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুতুবউদ্দিন আইবক তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন। ঠিক আছে? দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন এবং তাকে আমির উল উমরা পদে উন্নীত করেছিলেন, প্রমোশন। এই যে উনি এক্সাম্পলারি ভেলোর বা অসামান্য বীরত্ব দেখিয়েছিলেন খোক্কর উপজাতিদের বিদ্রোহ দমনে, সেই বিদ্রোহ দমনের মধ্যে অসামান্য বীরত্ব দেখানোর জন্য তাকে ১ম দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয় এবং
আমির উল উমরার মতো বড় পদে তাকে কিন্তু প্রমোশন দেওয়া হয়, উন্নীত করা হয়। ঠিক আছে? তারপরে যেটা আমি আগেই বলেছিলাম ১২১০ খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে কিন্তু মৃত্যুবরণ করেন। ঠিক আছে? কুতুবউদ্দিনের মৃত্যুর পর লাহোরের আমির উমরারা আরাম শাহকে সুলতান হিসেবে মনোনীত করেন। বিশ্বাস করা হয় যে আরাম শাহ কুতুবউদ্দিনের একজন পুত্র ছিলেন। ছিলেন কি ছিলেন না সেটা পরের প্রশ্ন। একদম হলফ করে বলা যায় না যে পুত্র ছিলেনই। ঠিক আছে? হয়তোবা অবৈধ সন্তান ছিলেন উনার। ঠিক আছে? তো এবার কি হয়েছে কুতুবউদ্দিন মৃত্যুবরণ করেছেন। তারপরে লাহোরের যারা বড়, বড় ব্যক্তিরা আছেন, মাথা আছেন লাহোর শহরের, তারা কি করছে? তারা যুক্তি করে আরাম শাহকে সিংহাসনে বসাচ্ছেন। কিন্তু আরাম শাহ যে ছিলেন উনি কিন্তু একজন যোগ্য উত্তরসূরি ছিলেন না কুতুবউদ্দিন আইবকের। উনি ছিলেন বিলাসপ্রিয় এবং দুর্বল চিত্তের মানুষ। সেই কারণে কিন্তু কি হচ্ছে? তার শাসন আমল কিন্তু অপশাসনের আমল হয়ে যাচ্ছে। মানে ওই সময় দেখা যাচ্ছে সর্বত্র বিশৃঙ্খলা, এনার্কি, অরাজকতা। ঠিক আছে? দেখো সেটাই বলেছে। তার অপশাসনে দেশের সর্বত্র বিশৃঙ্খলা দেখা দিলে অলরেডি এনার্কি দেখা দিয়েছে। এইবার কি হচ্ছে? দিল্লি, দিল্লির আমিররা বদাউনের শাসনকর্তা। কে ছিলেন বদাউনের শাসনকর্তা? ইলতুৎমিশ। ইলতুৎমিশকে নব্য প্রতিষ্ঠিত তুর্কি রাজ্যের শাসনভার গ্রহণের আবেদন জানান। এবার দিল্লি শহরের যারা আমির আছে তারা গিয়ে বদাউনের শাসনকর্তা ইলতুৎমিশকে বলছেন যে আরাম শাহের যে অপশাসন আছে বা অত্যাচার আছে তাতে দেশের সর্বত্র আমরা দেখতে পাচ্ছি যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আপনি আরাম শাহকে সিংহাসন থেকে উৎখাত করুন, শাসনভার গ্রহণ করুন এবং যে নব্য প্রতিষ্ঠিত যে তুর্কি সাম্রাজ্য আছে সেটাকে রক্ষা করুন। ঠিক আছে? এবং সেই আবেদনে সাড়া দিয়ে কিন্তু ১২১১ খ্রিস্টাব্দে তিনি দিল্লির সিংহাসনে বসেন। তিনি কে? তিনি হলেন শামসুদ্দিন ইলতুৎমিশ, কুতুবউদ্দিনের যোগ্য উত্তরসূরি এবং তার জামাতা। ওকে? ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ব্যাক স্টোরি ক্লিয়ার? তারপরে আসো। এইবার অনেক ঐতিহাসিকরা আছেন যারা কিন্তু বলছেন যে আম শামসুদ্দিন ইলতুৎমিশ জবরদখলকারী। সিংহাসনের উপর তার কোনো অধিকার ছিল না। সে জোর করে বা জোরপূর্বক দিল্লির সিংহাসন অধিকার করে কিন্তু বসেছে বা বসেছেন। ঠিক আছে? এবার আমরা দেখি কি আছে এখানে বিভিন্ন ঐতিহাসিকদের মত কি আছে। আসলেই কি উনি জবরদখলকারী ছিলেন? কি জবরদখলকারী ছিলেন না? তবে অধিকাংশ ঐতিহাসিকই কিন্তু অভিমত ব্যক্ত করেছেন যে উনি জবরদখলকারী ছিলেন না। কেন ছিলেন না? একটা, একটা করে পয়েন্ট বা যুক্তি দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে? কোন ঐতিহাসিক ইলতুৎমিশকে দিল্লি সুলতানের অবৈধ দখলদার বলে অভিহিত করেছেন। কারণ দিল্লি সুলতানের উপর তার কোনো বৈধ বা বংশগত অধিকার ছিল না। কারণ উনি তো ইলবারি বংশের ছিলেন। তাই তো? এবং উনার তো বাবা ছিলেন না সুলতান, উনার শ্বশুর ছিলেন সুলতান। তো সুলতানের মৃত্যুর পর তো অ্যাকচুয়ালি তার যে পুত্র আছে তারই অধিকার হওয়ার কথা নাকি কন্যার যে স্বামী আছেন তার হওয়ার কথা সিংহাসনের উপর দাবি। যাই হোক এই কারণে উনাকে জবরদখলদার বলা হচ্ছে। ঠিক আছে? কিন্তু বলা হলো এই মত গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? আসো আমরা দেখি কেন গ্রহণযোগ্য নয়। বেশ কয়েকটা কারণ আছে কেন গ্রহণযোগ্য নয়। দেখো ১ম যেটা হলো সেটা হলো যে তুর্কি বিজয়ের যে ১ম দিক ছিল সেই সময় মানে ভারতবর্ষের মধ্যে তুর্কিদের দ্বারা অধিকৃত কোনো অঞ্চল ছিল কয়েকটা। স্বাধীন রাজ্য ছিল না। ঠিক আছে? এবং ৪ টা অঞ্চলে বিভক্ত ছিল। একটা ছিল লাহোর, বদাউন, লখনৌতি এবং মুলতান আর মুলতান আর উচটি একসাথে। তো এই অঞ্চলগুলি ছিল। সেখানেই তো ছিলেন আমাদের ইলতুৎমিশ। তো সেখান থেকে সে বাকিগুলি কি একসাথে এনেছেন দিল্লি শাসক রূপে। এটা তো কোনো ভুল কথা না বা ভুল কাজ না। ঠিক আছে? ২ নম্বর কি আছে? আরাম শাহ কি আদৌ কুতুবউদ্দিনের সন্তান ছিলেন কি ছিলেন না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আরাম শাহ কুতুবউদ্দিনের সন্তান ছিলেন কিনা বা বৈধ সন্তান ছিলেন কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক রয়েছে। কিন্তু শামসুদ্দিন ইলতুৎমিশ যে কুতুবউদ্দিনের কন্যার স্বামী অর্থাৎ তার জামাতা ছিলেন সেই ব্যাপারে কিন্তু কোন রকম সন্দেহের অবকাশ নেই। সুতরাং কিভাবে জবরদখল হলো? ঠিক আছে? নেক্সট
দেখো, কুতুবউদ্দিন তার কৃতদাস ইলতুৎমিশকে পুত্র বলেই মনে করতেন, পুত্র বলেই মনে করতেন এবং নিয়ম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী কোনো দাস সিংহাসনে বসতে পারে না। কিন্তু সিংহাসনে বসার আগেই তো খোক্কর উপজাতিদের বিরুদ্ধে যখন তিনি বীরত্ব প্রদর্শন করেছিলেন, তখনই তো তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। সুতরাং সিংহাসনের উপর তার কিন্তু বৈধ অধিকার রয়েছে, যেহেতু তিনি সিংহাসনে বসার সময় দাস ছিলেন না। ঠিক আছে? এবং তৎকালীন সময়ে কুতুবউদ্দিনকে কারা মনোনীত করেছিল? কুতুবউদ্দিনকে মনোনীত করেছিল দিল্লির মতো গুরুত্বপূর্ণ শহরের আমিররা। আর আরাম শাহকে মনোনীত করেছিল দিল্লির থেকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ লাহোর শহরের আমিররা। সুতরাং যেটা গুরুত্বপূর্ণ শহরের আমির সেটাই তো হবে, তাই তো? এখনো তো আমরা লবি লবি বলি না, লবি। যে লবির ইনফ্লুয়েন্স যত বেশি, সেই লবির ক্যান্ডিডেটের জেতার চান্স তত বেশি। এখানেও সেম জিনিসটাই হয়েছে। ঠিক আছে? তারপরে আসো, ইলতুৎমিশ তো যোগ্য ছিল। সবচেয়ে বড় যে কথাটা, সে যোগ্য ছিল। কিরকম যোগ্য ছিল? ইলতুৎমিশ ছিল দক্ষ যোদ্ধা ও প্রশাসক এবং ইতিপূর্বে তিনি তার যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। টেস্টেড, একদম ব্যাটল ফিল্ড থেকে শুরু করে প্রশাসনিক ক্ষেত্রে সব জায়গায় উনার যে কোয়ালিটিগুলি ছিল বা সামর্থ্য ছিল, সেটা কিন্তু অলরেডি টেস্টেড ছিল। ওকে টেস্টেড একদম পুরো। ঠিক আছে? রেডি টু গো। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস হলো, দাস ছিলেন না সেটা আমি বলেছি তোমাকে অলরেডি, যে দিল্লির যে সুলতানি বা মুসলিম যে ল আছে উত্তরাধিকারের, সেখানে কিন্তু কোনো বলা হয়নি যে নিজের ছেলেকে রাজা করতে হবে। যার ক্ষমতা বেশি তরোয়ালের উপর ভর করে সেই সুলতান হতে পারে। ঠিক আছে? সুতরাং এই ব্যাপারে কোনো রকম দ্বিমত নেই, যে আমরা বলতে পারি এই সবগুলো আলোচনা করার পর কোনো রকম দ্বিমত নেই বা কোনো সন্দেহের অবকাশ নেই যে ইলতুৎমিশ জবরদখলকারী ছিলেন না। দিল্লির সিংহাসনে ইলতুৎমিশ জবরদখলকারী ছিলেন না। ঠিক আছে? এবং উনি কিন্তু একজন বৈধ শাসক ছিলেন। এইবার সিংহাসনে আরোহণের পর উনার সামনে বেশ কয়েকটা চ্যালেঞ্জেস বা সমস্যা ছিল। এই চ্যালেঞ্জেস গুলি কি কি ছিল সেগুলি আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসে। ঠিক আছে? যে চ্যালেঞ্জেস গুলি কি কি ছিল এবং কিভাবে উনি এই চ্যালেঞ্জেস গুলিকে ওভারকাম করেছিলেন। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। আপনারা পরবর্তী ক্লাসে পাশে থাকবেন এবং আগামী ক্লাসে আমরা কিন্তু ইলতুৎমিশের যে সমস্যা বা রাস্তায় চ্যালেঞ্জেস গুলো ছিল সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।